দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আপনারা এই যে ফেসবুক লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন চ্যানেল 24 এর ফেসবুক পেজে নিশ্চয়ই যুক্ত থাকবেন আমাদের সাথে পুরোটার সময় এবং যারা এই বইমেলায় আসতে পারছেন না তাদের যদি বইমেলা সংক্রান্ত কোনো বিষয় জানবার থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে সেটি কমেন্টস বক্সে ভাগাভাগি করে নিতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে জানাবার চেষ্টা করব এবং আজ আমার সাথে একজন লেখক আছেন আমরা বলি যে পাঠক সমাবেশ পাঠকের গল্প সেই গল্পে একজন লেখক না থাকলে কি মানায় পাঠকের গল্পে তো লেখক থাকতে হবে মুম্বাই কেমন আছেন নীল আছি মোটামুটি আমাদের সাথে আছেন মুম রহমান আপনাকে আসলে কোন পরিচয়ে পরিচিত করব একজন ভালো মানুষ একজন মজার মানুষ নাকি একজন লেখক নাকি একজন চলচ্চিত্র লেখক মানে চলচ্চিত্রকার বা মানে চলচ্চিত্র সম্পর্কে আপনার এই যে এত আগ্রহ সেটা আমাকে আসলে ভীষণ ভাবায় কিন্তু কখনো চলচ্চিত্র নির্মাণ করবেন এই আগ্রহটাকে আপনার ভিতরে জেগেছে কখনো না আগ্রহ তো জেগেছেই এখন আগ্রহ জাগলে চলচ্চিত্র নির্মাণ তো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার কাজেই ওই আগ্রহ জেগে লাভ নেই কিন্তু স্বল্পদৈর্ঘ্য তো তৈরি করা যায় এখন 1 মিনিটের হচ্ছে 2 মিনিটের হচ্ছে এবং সেখানে কিন্তু দারুণ দারুণ সব মেসেজও দেওয়া যায় স্বপ্নের তো ডিসকাউন্ট হয় না যা ভেবেছি বড় করে ভেবেছি সবসময় বড় করে ভাবা উচিত তো এই যে বইমেলা একটা বড় পরিসর আপনি সবসময় বড় ভাবতেই পছন্দ করেন বইমেলাতেই ঢুকে যাই আমরা কেমন লাগে এই বিস্তৃত পরিসরে যেখানে মানে বইমেলার বাগানই বলা যায় এই বিস্তৃত পরিসরে হাঁটতে আপনার কেমন লাগে পাঠক যখন বই দেখছে সেই দৃশ্য দেখতে আপনার কেমন লাগে পাঠক যখন বই কিনে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য তখন আপনার ভিতরে কতটা ভালো লাগা কাজ করায় মানে আপনি খুব সুন্দর একটা শব্দযুগল ব্যবহার করলেন যে বই বাগান এটা আমার মনে হয় যে এই শব্দযুগলটা মুখস্থ রাখা উচিত কোথাও কখনো টুকলিফাই করে দিতে পারবো আর বই মানে এই একটা মাস তো আসলে বই তো আসলে বইয়ের কিন্তু দুইটা চরিত্র আছে একটা হলো এই বইটা একটা পণ্য এর গায়ে একটা দাম লেখা আছে ধরুন 450 টাকা আরেকটা হলো এই বইটা কিন্তু আমার একটা ভালোবাসার টেক্সট অর্থাৎ সাহিত্য তো যখন বইটা বিক্রি হয় তখন যিনি এটা পণ্য উৎপাদন করছেন অর্থাৎ প্রকাশক তার খুব লাভ হয় লেখকেরও সেই লভ্যাংশের একটা অংশ যায় আমার কেন জানি আমি খুব বৈষয়িক লোক না তো ওই বই বেচা কেনার ব্যাপারটা আমি নিজে আপনি জানেন যে আমার অনেকগুলো বই আছে তা আমি কোনোদিন ওই হিসাবটা নেইনি এবং ওইটা নিয়ে আমার খুব একটা কৌতূহল নেই এবং আমি খোঁজও নেই না কে আমার বই কিনলো বরং কেউ যদি পড়ে দু কথা সেইটা আমার ভালো লাগে অর্থাৎ আমি খুঁজি পাঠক পাঠক সমাবেশ হয়তো লেখক খুঁজছে সেই সঙ্গে পাঠকও তা আমি বিশুদ্ধ পাঠক খুঁজি যিনি বইটা পড়বেন বইটা নিয়ে কথা বলবেন এবং যার সঙ্গে একটা বই নিয়ে কথা বলা যায় দারুণ বলেছেন এবং আরেকটি বিষয় মানে আমরা একটু পুরনো দিনে যেতে চাই যে এই মুহূর্তের বইমেলা এই সময়ের বইমেলা কতটা হৃদয়ের কাছাকাছি এবং একদম মানে যখন লেখক জীবন শুরু তখন যখন বইমেলায় আসতেন সেই বইমেলার আবেগটা মানে এই দুইয়ের পার্থক্য পুরনো দিনের আবেগ আসলে কতটা তাড়িত করে আপনাকে এটা আমি নিজে থাকি একটা পুরনো বাসায় প্রায় 50 বছরের পুরনো বাসা তো আপনি জানেন যে পুরনো বাসার মধ্যে একটা মানে চকচকে ব্যাপার নেই মানে এই যে ইন্টেরিয়র ডেকোরেশন করে নানান রকমের সাজগোজ করে ওইটা নেই একটা কিন্তু আন্তরিকতাটা আছে একসাথে সবাই মিলে থাকা এবং আমি যৌথ পরিবারে থাকি আমার বাবা তো চলে গেছেন কিন্তু মার নেতৃত্বে আমরা ভাই বোনরা একসাথে থাকি তো আমার কাছে পুরনো দিনের বইমেলাটা ওই রকম ছিল একটা পুরনো দালান কোঠার গন্ধ চেনা জানা মানে খুব ছোট পরিসরে ওই পারে হতো এটা আমার চেয়েও যারা বয়স্ক তারা আরো ভালো বলতে পারবেন তবু আমি দেখেছি এমনও হয়েছে যে বাইরে কেউ চাদর বিছিয়ে বই নিয়ে বসেছে একটা ঘরোয়া পরিবেশ ছিল আর এখন আমি বলবো এটা বৃহত্তর হয়েছে কিন্তু পৃথিবীটাই যেরকম একটু কর্পোরেট হয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে অসংখ্য চকচকে ঝকঝকে খাঁচা হয়ে যাচ্ছে এরকমও হচ্ছে এখন কিছুটা আচ্ছা এখন আপনার এই নতুন দৃষ্টির সামনে যদি পুরনো দিনের দৃষ্টির প্রদীপ জ্বালিয়ে দিই তাহলে আসলে কেমন হয় আপনি আসলে পুরনো দিনের আবেগের কথা বলছেন সেই পুরনো দালান কোঠা এই মুহূর্তে কিন্তু পুরনো সেই সময়ের আসলে বই আছে বেশ কিছু যেটাকে আমরা ক্লাসিক সিরিজ বলছি এবং আপনার হাতে আছে ঢোড়াই চরিত মানুষ এবং আরো কিছু আছে গীতাঞ্জলি আছে কবি আছে আমাটির ভেপু আছে এবং পাঠক সমাবেশ বলছে যে এই যে পুরনো দিনের যে বইগুলো পুরনো লেখকদের যে বইগুলো লেখক তো আসলে কখনো পুরনো হয় না বইও পুরনো হয় না কিন্তু সেগুলোকে আবার নতুন ভাবে ঝা চকচকে আপনি যেটা বলছিলেন সেই ঝা চকচকে ভাবে পাঠকের হাতে যখন তুলে দেওয়া হচ্ছে কিংবা আপনি যখন ধরে আছেন নস্টালজিক কি হচ্ছেন হ্যাঁ অবশ্যই নস্টালজিক হচ্ছি এবং আপনি খেয়াল করেছেন কিনা যে আমি বইটাকে একরকম আদর করছি
খুব আমি আসার পর থেকে কিন্তু এটা ধরে বসে আছি, কারণ ঢোরাই চরিত মানুষ আমার ভীষণ পছন্দের একটা টেক্সট, এবং এই একটা বই আমি মানে সময় পেলেই র্যান্ডমলি এক পাতা দুই পাতা একটা লাইন একটা প্যারা পড়ি। মানে কিছু বই থাকে না যে শেখার, আপনারা যেমন বলছেন ধ্রুপদী শব্দটা ব্যবহার করছে, কেউ কেউ ক্লাসিক বলছে, আমি বলবো এই বইগুলো যেমন চিরন্তন শব্দটাও বলে, এই শব্দটা আমার বেশি ভালো লাগে, যে চিরকালের একটা আবেগের জায়গা। আর আমার কাছে এই বইগুলো হচ্ছে একটা শিক্ষা সফর, মানে ওই দৃষ্টিপ্রদীপ হোক, ঢোরাই চরিত মানুষ হোক, আপনার শেষের কবিতা হোক, যে কোনো একটার যে কোনো পাতায় এখনো যদি আমরা ডুবি, মানে একটা শিক্ষা সফর হয়ে যায়। দারুণ। আমরা এই শিক্ষা সফরে থাকবো এবং সেখানে আরো কিছু সময় সফর করব, তবে তার আগে এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে কিন্তু সূচনা ঘুরপাক খাচ্ছে এবং ঘুরপাক খেতে খেতে তার কাছে কি গল্পগুলো আছে সেটাও আমরা জানবার চেষ্টা করব। আমরা একটু চলে যেতে চাই জিনিয়া কবির সূচনার কাছে। সূচনা, কি গল্প আছে তোমার কাছে? নীল, আমি তোমার আর মুম রহমানের কথা শুনছিলাম যে শেষের কবিতা কিংবা আরো কিছু বইয়ের কথা মুম রহমান বলছিল, যে যেটা আসলে যার প্রতিটা পাতাই তার জন্য শিক্ষা সফর, আর বই মানেই তো আসলে শিক্ষা সফর। এবং পাঠক সমাবেশের এখন পাঠকদের যে বইয়ের সাথে যে সখ্যতা, সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে এই সময়টাতে কিন্তু পাঠক সমাবেশে প্রতিদিনই বেশ ভিড় থাকে, কারণ এই সময়টাতে মানুষ তার কর্মস্থল ছেড়ে কিন্তু সরাসরি বইমেলায় আসে এবং বইমেলার ভিড়টাও বাড়ে, একই সাথে পাঠক সমাবেশের প্যাভিলিয়নের ভিড়টাও বাড়ে। আপনি একটি বই দেখছেন মোজাফফর হোসেনের আদি পাপের পরের পাপ। মোজাফফর হোসেনের এর আগে বই পড়া হয়েছে? না, আমি মূলত স্টল থেকে সেভাবে মূলত কোনো বই পড়া হয়নি, কিন্তু আমি আজকে প্রথম বইমেলাতে আসছি। বইমেলার বিভিন্ন রকমের বই আমার ভালো লাগছে, বিভিন্ন বই সম্পর্কে আমি জানতে চাই, এবং আমি এটাও চাই যে আমাদের নতুন প্রজন্ম তারা বইয়ের সাথে বইয়ের জ্ঞানের সান্নিধ্যে বেড়ে উঠুক। মোবাইল ফোন বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ছেড়ে যদি তারা বইয়ের মধ্যে সান্নিধ্যে থাকে, তাহলে আশা করি যে জাতি কখনোই অন্ধকারের দিকে যাবে না এবং মানুষ আসলে সব পাপ থেকে মুক্তি পাক। আপনি আদি পাপের পরের পাপ বইটি ব্যাপারে আপনার আগ্রহ হলো কেন? এইটা হচ্ছে আমি বইয়ের শুরুতে যে হেডিংটা হচ্ছে যে আদি পাপের পরের পাপ, মানে এখানে শুরুর পাপ আর পরের পাপ দ্বারা যদি এখানে এই বইটা পড়ার পর আমি এবং আপনি এখন দেখছেন, আমি যদি একটু দেখি, এক্সপ্রেশনিজম, এবং এই ধরনের কিন্তু অনেক বিষয় নিয়ে পাঠক সমাবেশ বই করে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে পাঠক সমাবেশে এর আগে কোনো বই পড়া হয়েছে কিনা, এবং অনেকক্ষণ ধরে আমি আপনাকে দেখছিলাম, হ্যাঁ, মানে কি ধরনের বইয়ের প্রতি আপনার এখানে আসার পর আগ্রহ জন্মালো? পাঠক সমাবেশের একটি বই প্রতি মেলাতেই আসে, সেটা হচ্ছে শাহাদুজ্জামানের রচনা সমগ্র। এটি সম্ভবত আমি ঠিক জানি না, সম্ভবত শেষ 5-6 বছর ধরে এই মেলাতে দেখেছি। এই বইটা আমার খুব ভালো লাগে, শাহাদুজ্জামানের যে রচনা সমগ্র আছে সেই বইটা খুব ভালো লাগে। একই সাথে পাঠক সমাবেশের সবচেয়ে সুন্দর দিকটি হচ্ছে ফিকশন নন ফিকশনের একটা সুন্দর কম্বিনেশন এখানে পাওয়া যায়। অর্থাৎ ফিকশনের বইগুলো যেমন রয়েছে তেমনিভাবে নন ফিকশনের প্রতি যদি কারো আগ্রহ থেকে থাকে, পাঠক সমাবেশে সে ধরনের বইও তারা পাবেন। আমার মনে হয় এটা পাঠক সমাবেশের খুব সুন্দর একটি দিক, একটি প্রকাশনী একই সাথে ফিকশন এবং নন ফিকশনকে দুটোকে সমন্বয় করছে, এটা খুবই ভালো একটি দিক আমার কাছে মনে হয়। এবং পাঠক সমাবেশ কিন্তু সবসময় বলে যে তারা বই ছাপে না, বিষয় ছাপে। সেক্ষেত্রে একটু আপনি যে বইটি দিচ্ছিলেন এক্সপ্রেশনিজম, এমনকি হুড়ে জান্নাত শেখার কিছু মনস্তাত্ত্বিক বই আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু জানতে চাই যে এই সময়ের প্রেক্ষাপটে এ ধরনের বই, মানে আমি যদি আপনাকে প্রকাশকের জায়গা থেকে জানতে চাই যে সেটা কতটা মানে সময় উপযোগী বলে আপনি মনে করেন? এটা একই সাথে আমি বলবো খুবই সাহসী একটা সিদ্ধান্ত, কারণ হতে পারে মানে সময়ের বাস্তবতাটা এরকম যে এ ধরনের বইগুলো হয়তোবা খুব বেশি পাঠকপ্রিয়তা পাবে না, সেই হিসাবে হয়তোবা এ ধরনের বইগুলো প্রকাশ করে প্রকাশকের যে আর্থিক লাভ সেটি হয়তোবা হবে না। কিন্তু একই সাথে যখন একটি প্রকাশনী বা পাঠক সমাবেশের মতো একটি বড় প্রকাশনী থাকে, তাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, এবং সেই দায়বদ্ধতার দায় থেকে অবশ্যই তাদেরকে বিশ্বভিত্তিক বইগুলো, যেগুলো কিনা হয়তোবা পাঠকপ্রিয়তা পাবে না কিন্তু একই সাথে সমাজে জ্ঞানের বার্তাটি ছড়াতে সাহায্য করবে, সেই বইগুলো প্রকাশনার কিছুটা দায় আমার মনে হয় বড় প্রকাশনীগুলোর আছে। সেই জায়গা থেকে আমি মনে করি পাঠক সমাবেশ তাদের সে দায়টি
পালন করছে। সে কারণে আমি পাঠক সমাবেশকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। এবং আমরাও কিন্তু পাঠক সমাবেশের যিনি প্রকাশক শহীদুল ইসলাম বিজু, তাকে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের প্রকাশনা আনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সবসময় একটা কথা বলি যে বারবারই একটি কথা বলি যে পাঠক সমাবেশ বিষয় ছাপে। এই যে একজন পাঠক বলছিল শাহাদুজ্জামান রচনা সমগ্র কিংবা বিষয়ভিত্তিক বইগুলোর কথা, পাঠক সমাবেশে রবীন্দ্র সমগ্র রয়েছে, যে রবীন্দ্র সমগ্র আপনি পুরোটা রবীন্দ্রনাথকে পাবেন, যেই সংকলন কিন্তু বাংলাদেশে আর কারো কাছে নেই, যেটি পাঠক সমাবেশে রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু পাঠক সমাবেশের ভিড়টা বাড়ছে এবং সবাই দাঁড়িয়ে বই দেখছে। আমি একজনকে দেখছিলাম শহীদুল জহির দেখছে, একটু আপনার কাছে জানতে চাই শহীদুল জহির কি আপনার পছন্দের লেখক? না, আমি আসলে উপন্যাস খুঁজতেছি, তো কখনো এত বেশি পড়া হয় না, তো ছোট উপন্যাস খুঁজতেছি। সে আমাকে শহীদুল জহিরের বইটা ধরেছে, আমি চেক করতেছি কেমন, যদি ভালো লাগলে তাহলে বইটা হয়তো নিতে পারি। আমাদের প্রত্যাশা থাকবে যেন বইটি আপনার ভালো লাগে। আমি তো আসলে আরেকটু পাঠকদের কাছে যেতে চাই। পাঠক আসলে সবাই এত মনোযোগ দিয়ে বই দেখছে, কিন্তু যারা এই পাঠক সমাবেশে যারা কাজ করছে, যারা পাঠকদেরকে তাদের পছন্দের বই হাতে তুলে দিচ্ছে, কিংবা কারো যখন একটি বই খুঁজতে অসুবিধা হচ্ছে, সেখানে যারা কাজ করছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমি শুরু থেকেই দেখছি যে এই যে পাঠকদের হাতে একদম প্রিয় বই তুলে দেওয়া, পছন্দের বই তুলে দেওয়া, সে কাজটি খুব ভালোভাবে আপনারা করছেন। একটু জানতে চাই, এটা কি বইকে ভালোবেসে বইয়ের সাথে থাকা? হ্যাঁ, অবশ্যই বইকে ভালোবাসি দেখেই তো আমি পাঠক সমাবেশে সেই কাজগুলো করছি, মানুষ পাঠক বানাচ্ছি, পাঠকের কাছে বই দিচ্ছি, এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। সেক্ষেত্রে এই যে পাঠক যারা আসে তাদের হাতে যখন তারা কি কিছুটা তাদের রুচিটা বা সেটা বোঝাটা কতটা সহজ কিংবা কঠিন হয়? সেটা আসলে ডিপেন্ড করে, দেখলেই বোঝা যায় যে কে কি ধরনের বই চাচ্ছে। তারা যখন একটা বই হাতে নিয়ে দেখে তখন আমি ওটা ক্যালকুলেট করে ফেলি যে হয়তো তিনি ওই টাইপেরই বই দেখতে চাচ্ছে। তখন আমি তাকে আরো বই দেখাই যে আপনারা এইটা দেখতে পারেন, আপনারা এই টাইপের এটাও পেয়ে যাবেন, সেই বিষয় বইগুলো দেখানো হয়। হ্যাঁ, সেটাই। কাল তো আসলে বসন্তের প্রথম দিন, কাল আরো বেশি ভিড় হবে, সেই প্রস্তুতিটা কি আছে নাকি এখন একটু টেনশন হচ্ছে? টেনশন না, আমরা হ্যান্ডেল করে ফেলবো। আমার টিম আছে, খুব ভালো ওয়ার্ক করছে, সবাই খুব ভালোভাবে ওয়ার্ক করছে, আশা করি তেমন কোনো ঝামেলা হবে না। আপনাকে বসন্তের এবং ভালোবাসার শুভেচ্ছা রইল অগ্রিম। এবং আমি দুজন পাঠক দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে বই দেখছেন, আমি আপনাদেরকেও দেখেছি বেশ কিছুক্ষণ থেকে বই দেখছেন। এই বইটা রোকেয়া প্রয়াণ লেখা, এই বইটা কিন্তু আমি একটু এই বইটা সম্পর্কে বলি। এই বইটা সম্পর্কে আমার একটা আগ্রহ হয়েছে যে বেগম রোকেয়া সাখাওয়াত যখন মারা গেছেন তখন আসলে পত্রপত্রিকায় সেই খবরটা কিভাবে ছাপা হয়েছিল, কিংবা তার শেষ সময়ের, এবং তার হাতে লেখা চিঠিও কিন্তু এখানে আছে, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে সেটি জেনে গেছেন। এই ধরনের বই কিন্তু পাঠক সমাবেশ করছে, যেটি আপনি দেখছেন। হ্যাঁ, আসলে এইসব বই আমি মনে করি আমাদের জন্য খুবই ভালো। আমরা নতুন নিউ জেনারেশন যারা, আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারতেছি। এবং বেগম রোকেয়া, আমি ওনাকে খুব লাইক করি, উনি আমাদের নারী জাগরণের একজন অগ্রদূত, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। সো হাতে লেখা সই এবং হাতে লেখা চিঠি কিন্তু আপনি এই বইটিতে পাবেন, আপনি দেখতে থাকবেন। আমি তো ছিলাম আসলে পাঠকদের সাথে, পাঠকের গল্পে, তো নীল লেখকের সাথে ছিল, এবং নীলের গল্পে আমি একটু আরেকবার ফিরতে চাই, কারণ পাঠক তো আসলে খুবই মনোযোগ দিয়ে বই দেখছে। ধন্যবাদ সূচনা। আমরাও দেখছিলাম খুব মনোযোগ দিয়ে তুমি পাঠক সমাবেশ প্যাভিলিয়ন, ঘুরতে বললে তুমি আসলে সবসময় ঘুরতেই থাকো, ঘুরতে তোমার কেন এত ভালো লাগে? দেখতে পারবো বই মেলায় তো মানুষ ঘুরবে, বই মেলায় কি মানুষ লেখকের সাথে বসে থাকবে? অবশ্যই, আমরা যেমন বসে আছি চুপচাপ বসে থাকো, আমরা এখন একটু কথা বলি। মুম্বাই চা খাচ্ছে দেখতে পাচ্ছি, আমারও চা খাবার ইচ্ছে জাগছে, তবে যেহেতু কথা বলতে হবে পরেই খাই। আচ্ছা মুম্বাই, আরেকটি বই আছে, ক্লাসিক সিরিজের বইয়ের কথা তো আসলে বলছিলাম। এই মুহূর্তে যারা যুক্ত আছে তাদেরকে নতুন একটি বইয়ের কথা বলতে চাই, যে বইটি পাঠক সমাবেশে আজকেই এসেছে, একদম নতুন একটি বই, নতুন মোড়ক। হ্যাঁ, ঘ্রাণটা নিয়ে নিলাম আমি। নতুন যেহেতু বই, দারুণ একটি বই, নাম হচ্ছে বৈজ্ঞানিক বিপ্লবের কাঠামো, টমাস এসকোন, এবং জ্ঞান ও বিজ্ঞানের অগ্রগমনে ভাবকাঠামোর আমূল পরিবর্তন। অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভুইয়া, যার সাথে আমরা আসলে কথা বলছিলাম। ভীষণ হাস্যোজ্জ্বল মানুষ। এবং এই বইটি আবারও আমিনুল ইসলাম ভুইয়া যেদিন আসবেন সেদিন এই নতুন বইটি নিয়ে আমরা কথা বলবো, কারণ তার কাছ থেকে জানলে আমরা বেশি ভালো জানতে পারবো। আর ক্লাসিক সিরিজে যে বইয়ের কথা আসলে বলছিলাম আমরা,
পাঠকের জন্য, এই প্রজন্মের পাঠকের জন্য, আমরা যখন বলছি যে পাঠক আসলে এই প্রজন্মে লেখকের নাম যদি জানতে চাই, সেই লেখকদের নামও কিন্তু তারা ঠিকঠাক বলতে পারে না, অনেকেই আছে। তো তাদের কাছে এই যে পুরনো সাহিত্যগুলোকে, ধ্রুপদী সাহিত্য যেগুলো আমরা বলছি, এই যে পাঠক সমাবেশ তুলে দিচ্ছে, এর ফলে পাঠক তৈরিতে আসলে এই বইগুলো এই বর্তমান প্রেক্ষাপটে কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? কারণ এই লেখকদের নাম শুনেই তো আমরা আসলে বড় হয়েছি। মানে ওই যে বলছিলাম যে এইটা একটা শিক্ষা সফর, আবার অন্যদিকে যদি দেখি যে এই বইগুলো তো পরীক্ষিত, আমরা কাকে ক্লাসিক বলছি, যেটা টিকে গেছে সময়ের কাছে, তাই না? কাজে পরীক্ষিত যে কোনো একটা জিনিস, একটা পরীক্ষিত ব্র্যান্ড হোক, পরীক্ষিত পণ্য হোক, এটা আমি আপনাকে নিশ্চিন্তে দিতে পারি। কাজে এই বইগুলো আমি যে কাউকে নিশ্চিন্তে উপহার দিতে পারি, আমার এটা নিয়ে কোনো সংকোচ, দ্বিধা, কোনো সমস্যা নেই। এবং সে যেই হোক, অর্থাৎ আমি বলছি যে পাঠক শব্দটা তো আমরা খুব ঢালাওভাবে ব্যবহার করি। তো এই বই মানে পাঠকের মধ্যে কেউ গবেষক আছেন, লেখক নিজেও পাঠক, আবার কেউ আলোচক থাকেন, সমালোচক থাকেন, আপনাদের মতো সাংবাদিক থাকেন, অর্থাৎ পাঠকেরও তো অনেক শ্রেণীভেদ আছে। এই বইটা যে কোনো শ্রেণীর পাঠকের হাতে দেওয়া যায় নিশ্চিন্তে। এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি হতে পারে? মূল্যায়ন তো আসলে হয়েই গেল একটি বইয়ের। নীল, তোমার তো সময়ের একদম খেয়াল থাকে না, তুমি কি সময়ের মুখোমুখি? সময়ের মুখোমুখি এখন আমরা হতে চাই না, কারণ আমরা আছি আগুনের খেলা নিয়ে, আমরা আছি অন্যান্য গল্প নিয়ে। আচ্ছা, ঠিক আমরা আছে। কিভাবে সময়ের মুখোমুখি হব? আমরা আছি পুরনো সময়ে। পুরনো সময় থেকে তো এখানে আসতে হবে, তারপরে সময়ের মুখোমুখি হতে হবে, সময়ের পথরেখা ধরে চলতে হবে। না, ঠিক পুরনো সময়ে না, চিরন্তন একটা সময়ের প্রবাহের মধ্যেই আমরা আছি। আচ্ছা, ধন্যবাদ। এক একজনের অনুভূতির রং তো এক এক রকম। এই যে আগুনের খেলা এবং অন্যান্য গল্প ফজলুল বারী চৌধুরীর, যেটি সম্পাদনা করেছেন আবুল আহসান চৌধুরী, এবং আমি প্রথম দিনই বলছিলাম যে এই বইটি আসলে যখন হাতে তুলে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি প্রাচীন একজন মানুষ, কারণ 90 বছর আগের লেখা কিছু ছোট গল্প এই সময়ে বসে আমি পাচ্ছি, এবং যিনি লিখেছেন তিনি হয়তো প্রচার বিমুখ ছিলেন। আমি একটু আপনি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে থামাচ্ছি, কারণ হচ্ছে ওই যে আপনি বললেন যে 100 বছরের পুরনো বই, পুরনো লেখা, আমি এই বইটা পড়েছি পুরোটা। এই বইটা সুযোগ পেলে আমি এটা নিয়ে কথা বলবো, দীর্ঘ সময় কথা বলতে হবে, কিন্তু কোনোভাবেই আমার কাছে এই বইটা খুব পুরনো বই মনে হয়নি। কারণ কি? ভাষা চরিত্রের দিকে বলছেন? ভাষা বলেন, বিষয়বস্তু বলেন, গল্পের ভঙ্গি, গল্প বয়নের ভঙ্গি, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা সমকালীন। তো সেই জায়গায় আমার একটি প্রশ্ন, যে 90 বছর আগের যে গল্পগুলো যিনি লিখে গেছেন তার লেখা এই সময় এসে আপনার কাছে মনে হচ্ছে ভীষণ আধুনিক। এই সময়ের মানুষ আসলে কতটা আধুনিক ওই সময়ের মানুষের তুলনায়, নাকি এই সময় থেকে ওই সময়ের মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বা আধুনিকতার যে মিশেল, আপনি 90 বছর পরে এসে বলছেন, আপনি কি আজ থেকে 90 বছর পরে যে এই সময়ের কাউকে বলতে পারবেন ভীষণ রকম আধুনিক? এত কঠিন প্রশ্ন করলে তো পরীক্ষায় ফেল করব। এর উত্তর অবশ্য রবীন্দ্রনাথ দিয়ে গেছে যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। অর্থাৎ এই যে আমরা ক্লাসিক নিয়ে বলছি না, ক্লাসিক আসলে সেই বইটাই তো হয় যেটা 100 বছর পরেও ওই বইটার গুরুত্ব রয়ে যায়। আমরা লেখকের 100তম জন্মবার্ষিকী পালন করছি, মৃত্যুবার্ষিকী পালন করছি। কখন করছি? যখন সেই লেখক এখনো আমাকে ধারণ করছে এবং আমি লেখককে ধারণ করছি। অর্থাৎ ওই যে আপনি সময়ের যে একটা কাঠামোতে ফ্রেমে আটকাতে চাচ্ছিলেন, এই সময়ের ফ্রেম যখন আর ঠিক রাখা যায় না কারো কারো লেখনীর ক্ষেত্রে, তখনই তো সে চিরন্তন হয়ে ওঠে। দারুণ। তবে আরো একটি বিষয়, যে দেখো আগের যে সময়গুলো ছিল সে সময় কিন্তু যে কোনো বিষয়ের একটা দীর্ঘসূত্রিতা ছিল, কিন্তু এখন যে সময় আমরা দাঁড়ায় আছি এই সময়ের কিন্তু সেই দীর্ঘসূত্রিতা আমার কাছে অন্তত মনে হয় নেই। আপনার কাছে কি মনে হয়? না, আমি অতটা নিরাশাবাদী লোক না। আমি মনে করি যে রবীন্দ্রনাথের সময়েও রবীন্দ্রনাথ যেরকম উজ্জ্বল ছিলেন, আমাদের সময়েও অনেক উজ্জ্বল লেখক আছেন এবং 100 বছর পরে তাদের নামও হয়তো একই কাতারে উচ্চারিত হবে। হ্যাঁ, কিন্তু আমি আসলে শুধু নীল আসলে সময় নিয়ে বলতে চেয়েছিলাম, আমি কোনো লেখককে এখানে টানিনি। সেইটা আসলে বিশ্বটা এত দ্রুত পাল্টে গেছে, বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন গত 4-5 দশকে, মানে 40-50 বছরে এত প্রযুক্তির উন্নতি হয়েছে, এত মানে দ্রুত সবকিছু চলা শুরু করেছে। এইটা একটা সামগ্রিক গতি তৈরি হয়েছে মানুষের মধ্যে। কারণ আপনি তো আসলে 100 বছর আগেও ভাবেননি যে আপনি মঙ্গল গ্রহে যেতে পারবেন। মানে এখন যাওয়াটা কেউ হাস্যকর না, কঠিন কিছুও না, চাইলে এটা সম্ভব। এখন স্যাটেলাইট পাঠানো,
এখন আপনি আমেরিকা যাবেন, আপনি ভেবে দেখুন যে রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে গেছেন, যখন জাপানে গেছেন, এই জাহাজে করে তো গেছেন, গতিটা তো বেড়ে গেছে, সেটা জীবনযাত্রার বলেন সব কিছুর। আপনার সঙ্গে আমি এখন কথা বলছি, এই কথাটা যদি আমি 10 বছর আগেও বলতাম 3 দিন পরে প্রচার হতো টেলিভিশনে। হ্যাঁ 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 বলছি এখনই প্রচার হচ্ছে। তো এই স্পিড, এই গতি, এটা প্রযুক্তির সঙ্গে সংযুক্ত, এবং প্রযুক্তিকে ঠিকঠাক মতো যদি আয়ত্ত করতে না পারি, আমি ব্যবহার করতে না পারি, প্রযুক্তির কাছে যদি আমি ব্যবহৃত হতে থাকি, তখন কিন্তু আমার চরিত্রের ভিতরে একটা অস্থিরতা আসবে। এবং আপনি যে গতির কথা বলছেন, হ্যাঁ, সেই গতির সাথে পাল্লা দিয়ে কিন্তু পাঠক সমাবেশের কথা যদি বলি, তারা কিন্তু সেই কচ্ছপ গতিতেই আছে। কারণ তারা যেটা আগে বলে এসেছে যে তারা বই ছাপে না, বিষয় ছাপে, সেটার সাথে কিন্তু এই সময় এসেও তারা যুক্ত আছে। এবং আমাদের সামনে যত বই আছে, প্রত্যেকটি বই কিন্তু আসলে এক একটি বিষয়, এক একটি বিষয় নীল। এবং পাঠক, আমার সাথে একজন পাঠকের কথা হচ্ছিল, তিনি কিন্তু বলেছেন যে পাঠক সমাবেশের যে সমগ্রগুলো সেগুলো তাকে টানে, এবং যেগুলো এই যে মনস্তাত্ত্বিক কিছু বই রয়েছে সেগুলোর হয়তো পাঠক প্রিয়তা সেই অর্থে বোঝা যায় না, কিন্তু যাদের দরকার বা যাদের আসলে ওই বিষয়টা প্রয়োজন, সেটি পাঠক সমাবেশ প্যাভিলিয়নে এসে মেলে। এ কারণে তিনি প্রতি বছর পাঠক সমাবেশের প্যাভিলিয়নে আসেন। আচ্ছা, এই যে মুম রহমান আমাদের সামনে আছে, মুম রহমান, আগুনের খেলা নিয়ে কি আর কিছু বলতে চান? এটা নিয়ে এত বিস্তৃত বলতে চাই যে আমি নিজে থেকে দাওয়াত চেয়ে নিচ্ছি যে আরেকদিন আমাকে এই বইটার জন্য ডাকা হোক। তার মানে এই বইটার ভিতরে কত গল্প আছে যেটা মুম রহমানের বলার আছে, এবং সেই বিষয়গুলো জানতে গেলে এই বইটা কিন্তু আসলে পড়তে হবে। যেন মুম রহমান বছর আগের সব গল্প, কিন্তু মুম রহমান বলেছে যে এখন একেবারেই নতুন ভাষার দিক, এখনকার গল্প। মুম রহমানের কাছে জানবার আগেই যদি কোনো পাঠক জেনে ফেলতে চায়, তাকে অতি দ্রুত ওই যে পৃথিবীর গতির সাথে গতি মিলাতে হবে, তাকে এই বইটা কিনতে হবে এবং পড়তে হবে। সূচনা, এই মুহূর্তে আমি কিছু বইয়ের নাম বলতে চাই, যেটি আসলে বইমেলার তো আজকে 12তম দিন, এবং এই 11 দিনে পাঠক সমাবেশের যে বইগুলো আসলে সর্বাধিক বিক্রির তালিকায় ছিল, পাঠকের ভালোবাসার তালিকায় ছিল, সেই বইগুলোর নাম আমি বলতে চাই। গতকাল ছিল হচ্ছে সময়ের পথরেখা, যে বইটি নিয়ে গতকালই আমরা কথা বলেছি। তার আগের দিন ছিল স্বরূপ কথা, তার আগের দিন ছিল আগুনের খেলা এবং অন্যান্য গল্প, যেটি নিয়ে কিছুক্ষণ আগেই আমরা কথা বললাম, এবং মুম রহমান সেখানে একটা দারুণ কি বলবো, একটা ধূম্র জাল সৃষ্টি করে রেখেছেন। আচ্ছা, 1000 বছরের বাংলা কবিতা, এই যে 8 তারিখে, ফেব্রুয়ারির 8 তারিখে 1000 বছরের বাংলা কবিতা পাঠকের পছন্দের তালিকায় ছিল। আমি অবাক হয়েছি, কিন্তু মানে পাঠক ভালোবাসার কবিতা, মানে এই সময়ের আসলে যেটা আমি দেখি, কিন্তু সেখানে 1000 বছরের বাংলা কবিতা পাঠক পড়ছে। হ্যাঁ, কারণ আমার ব্যক্তিগত লাইব্রেরিতে এই বইটা কিন্তু আমার মোটামুটি বইয়ের সংখ্যা অনেকই। হ্যাঁ, এই বইটা একদম সামনের দিকে থাকে। আমার নিজের খুব প্রিয় একটা বই, পাঠক সমাবেশ এখন পর্যন্ত যত বই করেছে তার মধ্যে আমি বলবো এটা অসম্ভব প্রিয় একটা বই। এইখানে চর্যাপদ থেকে শুরু করে একদম আমাদের সমসাময়িক আধুনিক কবিতা পর্যন্ত, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার না, যে দুটো মলাটের ভিতরে আমি আমার 1000 বছরের ঐতিহ্যকে ধরতে পেরেছি। তো অদ্ভুত ব্যাপার। এবং ভিতরে হয়তো 1000 পৃষ্ঠাও নেই। না, অত বড় না বইটা, অত বড় না, কিন্তু যা আছে যতটুকু প্রতিনিধিত্ব করা উচিত, দরকার। এখন কোন সংকলনই তো মানে পূর্ণাঙ্গ নয়, কারণ সকল সংকলনের ক্ষেত্রে আপনার মনে হতে পারে এইটা কেন নাই, আমার মনে হতে পারে এইটা কেন আছে, মানে পাঠকের তৃষ্ণা মেটাতে সক্ষম। সেইটা বলবো যে পূর্ণাঙ্গ না হলেও এটা একটা দরকারি এবং জরুরি সংকলন। আচ্ছা, এবার বই তো বলি আমরা আত্মার অক্সিজেন, এবার বইমেলায় এসে সেই অক্সিজেনটা আসলে কতটা গ্রহণ করছেন? একদম শেষ প্রশ্ন, কারণ আমাদের আয়োজন একদম শেষের দিকে। আমি তো নিজে একটা অসুস্থ আত্মা, একটা মানে পৃথিবীর দূষিততম শহরে বসবাস করি, এই পলিউশন সেই পলিউশন, তো একমাত্র মনে হয় যে দূষণমুক্ত একটা জিনিসই আমি পাই, এটা তো বই। এবং এই জিনিসটা আমি আমার নিজের পছন্দ মতো ক্রয় করার, গ্রহণ করার, পড়ার সামর্থ্য রাখি। এইটা আমার কাছে লিটারলি অক্সিজেন। দারুণ। এবং সূচনা শেষ করতে হবে, এবং এই মুহূর্তে আমরা বলতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে কোনো দেশে নেই। আমরা কোন দেশে আছি? আমরা কি বাংলাদেশে আছি? হ্যাঁ, আমরা তো বাংলাদেশে আছি। আমার মনে হয় আমরা বইয়ের দেশে আছি, এবং সেই বইয়ের দেশ থেকে আমরা বিদায় নিতে চাই। অবশ্যই নীল, শুধু বইয়ের দেশে, বইয়ের যে মুম রহমান বলছিল যে অক্সিজেন, অন্তত একটা মাস আমরা এই অক্সিজেনটা পাই, খুব কাছে থেকে পাই, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকবো। আগামীকাল আবারও দেখা হবে পাঠক সমাবেশ, পাঠকের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি।